আজকে আমরা সমাকল মানে ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করছি। আমরা ইতিমধ্যে ডিফারেন্সিয়েশন বা অবকল সম্বন্ধে শিখে গেছি। এখন অবকল সম্বন্ধে যখন আমরা শিখে গেছি তখন সমাকলন শিখতে আমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টার রিলেটেড হওয়ায় প্রথম চ্যাপ্টারের মধ্যে যদি কোনো ঘাটতি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই পরবর্তী চ্যাপ্টারের উপর প্রভাব ফেলবে। সেই জন্য পূর্ববর্তী চ্যাপ্টারগুলো কোনো ঘাটতি না রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। তো আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে অবকলন সম্পর্কে। এখন আমরা সমাকলন সম্পর্কে একটা ধারণা তৈরি করার চেষ্টা করছি। বলছি সমাকলনকে আমরা অবকলনের বিপরীত প্রক্রিয়া হিসেবে দেখব। যোগ যেমন বিয়োগের বিপরীত প্রক্রিয়া, বা যোগ এবং বিয়োগ যেমন পরস্পর বিপরীত প্রক্রিয়া, ভাগ আর গুণ যেমন পরস্পরের বিপরীত প্রক্রিয়া, লগ আর অ্যান্টি লগ যেমন পরস্পর বিপরীত প্রক্রিয়া, ঠিক একই রকম অবকলনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে সমাকলন। যদিও সমাকলনের আরেকটা রূপ আছে, তো ওটা আমরা পরে দেখব। তো এখন আমরা অবকলনের বিপরীত প্রক্রিয়া হিসেবে সমাকলনকে দেখব। তো সমাকলন অবকলনের বিপরীত। তো কোনো একটা সংখ্যাকে আমরা যদি গুণ করি তাহলে যে রেজাল্ট পাই সেই রেজাল্টকে যদি ওই একই ডিজিট দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে পুনরায় যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে আমরা ঘুরে পাই। সেই জন্যই এইগুলোকে বলা হয় গুণের অপোজিট হচ্ছে ভাগ। ঠিক একই রকম ভাবে আমরা কোনো সংখ্যাকে যখন অবকলন করি, যেমন ddx of sin x, তো ddx of sin x সমান কি হয়? রেজাল্ট হচ্ছে cos x। তাহলে যে রেজাল্ট পাওয়া গেল সেই রেজাল্টকে সমাকলন করলে নিশ্চয়ই sin x হবে। তার মানে আমরা যদি cos x কে সমাকলন করি, এটা সমাকলনের চিহ্ন, এটাকে বলা হয়, এইভাবে বলা হয় ইন্টিগ্রাল অফ cos x dx অথবা ইন্টিগ্রেশন অফ cos x dx, এইভাবে পড়া হয়। তো এটা সমান অবশ্যই হবে sin x, আর তার সঙ্গে একটা সমাকলন ধ্রুবক c ব্যবহার করা হয়। সমাকলন ধ্রুবক প্রতি ক্ষেত্রে লেখা উচিত যে cটা তার পরিচয়, যে সমাকলন ধ্রুবক এটা লেখা উচিত। তো এখানে cটা কেন আসছে দেখো, আমরা ddx of sin x এর cos x করছি, কিন্তু যদি এটা থাকে যে ddx of sin x plus 10, তো এরও ডেরিভেটিভ করলে বা অবকলন করলে আমরা কিন্তু cos x ই পাবো। বা এই 10 এর জায়গায় অন্য যে কোনো ধ্রুবক সংখ্যা থাকুক না কেন, যাই ধ্রুবক সংখ্যা থাকুক না কেন, আমরা টোটালি এর অবকলন করলে সবসময় cos x ই পাবো, তাই না? তার মানে যে রেজাল্ট পাচ্ছি সমাকলন করলে আমাদের এইখানে একটা ধ্রুবক হিসেবে কোন একটা সংখ্যা আসার কথা, তো সেই সংখ্যাটা কত থাকবে সেটা তো আমরা জানি না। সেই জন্যই এটাকে বলা হয় অনির্দিষ্ট ধ্রুবক। তো সেই জন্য cos x এর যখন আমরা সমাকলন করব তখন sin x c একটা ধ্রুবক লেখা হয়। যে কোনো সমাকলনই একটা ধ্রুবক ওই জন্য যোগ করা হয়। তাহলে আমরা অবকলনের যে ফর্মুলাটা শিখেছিলাম, যে সূত্রকটা অবকলনের ছিল, সেইখান থেকেই কিন্তু আমরা সমাকলনের সূত্রকটাকে নিয়ে চলে আসতে পারবো। যেমন আমরা শিখেছিলাম যে ddx of cos x সমান আমরা শিখেছিলাম মাইনাস sin x, cos x এর অবকলন। ঠিক একইভাবে আমরা মাইনাস sin x এর যদি সমাকলন করি তাহলে নিশ্চয়ই cos x পাবো। তাহলে মাইনাস sin x এর সমাকলন না করে আমরা যদি sin x এর সমাকলন করি তাহলে পাবো মাইনাস cos x প্লাস c। তাহলে
আমরা সমস্ত কিছু ddx অফ tan x কি পেয়েছিলাম, তাহলে আমরা সব সূত্রগুলোই কিন্তু অবকলন থেকেই নিয়ে নেব, তাহলে আমরা কোনোদিন গুলিয়ে যাবে না, কারণ আমরা অবকলনটাকে যদি একটু ভেবে নিই যে অবকলন কি ছিল, সেখান থেকে আমরা সমাকলনটাকে বের করে নিতে পারবো। tan x এর ছিল sec স্কয়ার x, তাহলে এইখানে আমরা শুধু সেকের সমাকলন আপাতত করতে পারছি না, এখন আমরা sec স্কয়ার x এর সমাকলন করে পাবো tan x প্লাস c। শুধু সেকটা আমরা এখন পাচ্ছি না, একইভাবে যে কোটা আমরা পেয়েছিলাম, যেমন cot x এ পেয়েছিলাম মাইনাস cosec স্কয়ার x, তাই না? তাহলে এই cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করে আমরা পাবো কি পাবো, মাইনাস cot x পাবো প্লাস c সবসময় দিতে হবে, তাহলে মাইনাস cot x প্লাস c। এইভাবে আমরা দেখব যতগুলো আমরা অবকলন শিখেছিলাম, ddx অফ sec x শিখেছিলাম, sec x ইনটু tan x, তাহলে এইখানে আমরা ইন্টিগ্রেশন করে কি করব, sec x আর tan x একসাথে মানে গুণফল আকারে থাকলে তার ইন্টিগ্রেশনটা আমরা পাবো কত পাবো, sec x প্লাস c। তাহলে একসঙ্গে শুধু tan এর আমরা করতে পারছি না আপাতত, শুধু cosec এর হচ্ছে না, শুধু sec এর হচ্ছে না, sin এর আর cos এর, তাহলে ত্রিকোণমিতিক যে টার্মটা রয়েছে তার মধ্যে কার কার ইন্টিগ্রেশন হচ্ছে, এগুলোকে বলা হয় মৌলিক আকার, এগুলোকে বলা হয় ইন্টিগ্রেশনের মৌলিক আকার, মানে এই আকারের মধ্যে পেলে তবেই আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে আমরা অবকলনে যেটা করেছিলাম, যে কোনো আকারই থাকুক না কেন, স্কয়ার থাকুক, কিউব থাকুক, যে কোনো পাওয়ার থাকুক, বা সাইনের সঙ্গে লগ থাকুক, লগের সঙ্গে সাইন থাকুক, আমরা সবার অবকলন কিন্তু চেইন রুলের মাধ্যমে করে ফেলতাম, কিন্তু সমাকলনের ক্ষেত্রে এইরকম কোন চেইন রুলের মতো কোনো রুল এখানে কিন্তু নেই। সেজন্য সমাকলনের ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা কথা হচ্ছে যে নির্দিষ্ট কয়েকটা ফর্মের মধ্যে সংখ্যাগুলোকে মানে অপেক্ষকটাকে পেলে তবেই আমরা তার ইন্টিগ্রেশনটা করতে পারবো। তাহলে এই আকারগুলো, যেমন শুধু cos এর ইন্টিগ্রেশন করতে পারছি, শুধু sin এর ইন্টিগ্রেশন করতে পারছি, কিন্তু sec স্কয়ার না পেলে ইন্টিগ্রেশন করতে পারবো না, cosec স্কয়ার না পেলে ইন্টিগ্রেশন হবে না, sec আর tan এর গুণফল পেতে হবে তবে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, একইভাবে cosec আর cot এর গুণফল পেলে ইন্টিগ্রেশন করতে পারবো। তো এই আকারগুলো আমাদের পেলে তাহলেই আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো। যদিও এগুলো মৌলিক আকার, এই আকারগুলোকে কাজে লাগিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা আরো কিছু ইন্টিগ্রেশনের ধর্মকে জেনে যাব, তবুও এই আকারগুলো কিন্তু আমাদের সব সময় সচেতনভাবে ব্যবহার করতে হবে। তারপরে যেমন ddx করেছিলাম আমরা log x এর, কি পেয়েছিলাম 1/x, তাহলে এখন আমরা নিশ্চয়ই 1/x এর ইন্টিগ্রেশন করলে সেটাকে আমরা log x কে পাবো। log সবসময় পজিটিভ হয়, log এর পরের সংখ্যা, সেজন্য মড লেখা হয়। তাহলে 1/x dx এর ইন্টিগ্রেশন হবে log of x। একইভাবে আমরা ddx of e to the power x করেছিলাম, তো এটা তো e to the power x ই হয়, তাহলে এর যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন এটা e to the power x ই হবে, তার সঙ্গে সমাকলন ধ্রুবক c দিতে হবে। তাহলে এইভাবে আমরা সমস্ত ইন্টিগ্রেশন গুলো পেয়ে গেছিলাম। এখন x to the power n এর অবকলন করে আমরা পেয়েছিলাম n x to the power n minus 1, তাই না? তাহলে এইটার সমাকলন করে আমরা x to the power n পাবো, কিন্তু এই রকম টার্মটা তো আমরা পাই না, সেজন্য এই আকারটাকে একটু পরিবর্তন করে আমরা x to the power n এ to the power n plus 1 by n plus 1 plus c, তাহলে এটা ইন্টিগ্রেশনের আকার। তাহলে মোটামুটি অবকলনের বিপরীত প্রক্রিয়া হিসেবে আমরা ইন্টিগ্রেশনকে দেখতে পাচ্ছি। তাহলে ফর্মুলাগুলো হচ্ছে অবকলনের যে ফর্মুলাগুলো পেয়েছিলাম সেই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়েই আমরা সমাকলনের ফর্মুলা মুখে মুখে তৈরিও করে নিতে পারছি।
এদের মধ্যে রিলেশনটা তাহলে দেখা গেল। একটু ঘুরিয়ে আমরা এইরকম ব্যবহার করব ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, এখানে এটা। তো এইটা ব্যবহার করার সময় n যেহেতু নিচেতে n+1 রয়েছে, তার মানে আমাদের অবশ্যই বুঝতে হবে যে n এর মান কিন্তু -1 হলে এই ফর্মুলাটাকে ব্যবহার করা যাবে না। তাহলে n এর মান -1 হলে আমরা কি করব, ভালো করে দেখো। একটু আগে আমরা এসেছিলাম x টু দি পাওয়ার -1 এর সমাকলন কিন্তু আমরা এর আগেই করে ফেলেছি। x টু দি পাওয়ার -1 মানেই হচ্ছে 1/x, আর 1/x কার অবকলন করলে 1/x পাই, log x এর অবকলন করলে 1/x পাই। তার মানে নিশ্চয়ই 1/x টা কার সমাকলন হবে, তাহলে 1/x এর সমাকলন হবে log mod x লেখা হয় প্লাস c। তাহলে এটাও log mod x প্লাস c, কারণ এটা আলাদা তো কিছু নয়। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার n এর শুধু -1 ছাড়া যে কোনো ফর্মুলা ব্যবহার করা যাচ্ছে n এর যে কোনো মানের জন্য, অবশ্যই মূলত। আর -1 হলে log mod x হবে। ঠিক আছে, এই গেল আমাদের ফর্মুলার ব্যাপারটা। এখন আমরা অনুশীলনীতে চলে আসবো। অঙ্ক ফর্মুলা অনুশীলনী। সবথেকে ফর্মুলা মনে রাখার সহজতম উপায় হচ্ছে ব্যাপকভাবে প্র্যাকটিস করতে হবে। যে প্র্যাকটিসের মধ্যে থাকবে তাকে ফর্মুলা আলাদাভাবে মনে রাখতে হয় না, তার অটোমেটিক ফর্মুলা নিজের আয়ত্তের মধ্যে চলে আসবে। তাহলে সবথেকে সুবিধাজনক হচ্ছে ব্যাপক প্র্যাকটিস করা। প্র্যাকটিসের মধ্যে যে থাকতে পারবে তাকে আর নতুন করে কিচ্ছু ভাবতে হবে না। ফর্মুলার আরেকটা দিক বাদ চলে গেল, সেটা হচ্ছে যদি ফর্মুলাতে কোনো ধ্রুবক সংখ্যা গুণ থাকে, যেমন sin mx এর ইন্টিগ্রেশনটা আমরা কি করে করব। তো আমরা অবকলন যখন করেছিলাম তখন এই ধ্রুবকটা গুণ, কারণ mx এর আরেকবার অবকলন করে দিতাম, যার ফলে এই m টা গুণ হিসেবে থেকে যেত। যেহেতু এটা অপোজিট প্রক্রিয়া, তাহলে আমরা এটাকে যখন সমাকলন করব তাহলে আমরা পাবো -cos mx বাই m, মানে ধ্রুবক পদটা ভাগ হিসেবে থেকে যাবে। এরকম সব ক্ষেত্রেই হবে, মানে e টু দি পাওয়ার যদি mx থাকে তার যখন আমরা সমাকলন করব তাহলে কি পাবো, e টু দি পাওয়ার mx বাই m। সব ক্ষেত্রেই আমরা ধ্রুবকটাকে ভাগ করে দেব। যেমন e টু দি পাওয়ার sec mx ইনটু tan mx, তাহলে এর যখন আমরা করব তখন কি হবে, দুটো m হবে কি, মোটেই না, একটাই m হবে। তাহলে সেটা কি হবে, এর অবশ্যই c হবে। এর সমাকলন করলে আমরা পাবো sec mx বাই m প্লাস c। তাহলে গুণফল আকারে পেলেও দুটোতেই কিন্তু একই ধ্রুবক থাকতে হবে, তবেই এই ফর্মুলাটাকে লিখতে পারবো। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি ধ্রুবক থাকে চলের সঙ্গে তাহলে সেটা দিয়ে ভাগ করে নেব। তাহলে আমাদের সমাকলন করতে গেলে কি করতে হবে, কয়েকটা মৌলিক আকারের মধ্যে সমস্ত যাই অপেক্ষক দিক না কেন ওই মৌলিক আকারগুলোর মধ্যে নিয়ে তারপরে আমরা সমাকলন করতে পারবো। কারণ এখানে অবকলনের যে চেইন রুল আছে সেই রকম কোনো রুল এখানে আমাদের হাতে নেই। সেই জন্য সবসময় আমাদের মৌলিক আকার কোটাকে জেনে রাখতে হবে যে কোন কোটার কোন আকারের সমাকলন হয়, কোন আকারে নিয়ে আসতে পারলে সমাকলন হবে, এবং সমস্ত যেই অপেক্ষকই দেবে আমাদের ওই আকারের মধ্যে নিয়ে আসতে হবে। যেমন আরো একটা উদাহরণ বলছি, যেমন আমাদের sin x এর অবকলন, তাহলে আমরা যদি cos স্কয়ার x এর ইন্টিগ্রেশন করতে দেয় তো আমরা কি করব, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তাহলে cos স্কয়ার কি হবে। এখানে তো আমরা চেইন রুলকে ব্যবহার করতে পারবো না, তো কি করতে হবে, যা করতে হবে ওই মৌলিক আকারের মধ্যে নিয়ে এসে করতে হবে। তাহলে এটাকে যদি মৌলিক আকারে নিয়ে আসতে হয় তাহলে আমরা কিভাবে নিয়ে আসবো, তাহলে আমরা এটাকে এইভাবে নিয়ে আসতে পারি, 2 cos স্কয়ার x। তো 2 cos স্কয়ার x এর একটা ফর্মুলা আমরা 11 এ শিখেছিলাম, ক্লাস 11 গুণিতক কোণ 1 প্লাস cos 2x, যেটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এবং বারবার এর ব্যবহার করতে হয়, আমাদের সর্বত্র ব্যবহার করতে হয়। তো এরপর আমরা সমাকলনের সেপারেশনটা কিন্তু অবকলনের মতই, তার মানে প্লাস বা মাইনাস থাকলে আমরা সেপারেট করে নিতে পারি। তাহলে একটা আমরা লিখতে পারি হাফ 1 dx, 1 লিখতে হয় না, আর একটা হাফ ইন্টিগ্রেশন অফ cos
2x dx। এইভাবে আমরা অবকলন সেপারেশনটা করেছিলাম, এখন সমাকলনেও এই সেপারেশনটা একই ভাবে করতে পারি যোগ আর বিয়োগের ক্ষেত্রে। তাহলে এখানে কি হবে, হাফ, এখানে 1 আছে, তো 1 এর ইন্টিগ্রেশন কি হবে, তো 1 এর ইন্টিগ্রেশন হবে, আচ্ছা আমরা যখন অবকলন করেছিলাম কার অবকলন করলে 1 হতো, এইভাবে যদি আমরা প্রশ্নগুলো করে নিই তাহলে আমরা বুঝে ফেলবো কার অবকলন করলে 1 পেতাম, x এ x ddx অফ x সমান 1 হতো। তাহলে অবশ্যই এখানে 1 যখন আছে তাহলে এখানে অবশ্যই x হবে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন হবে x প্লাস হাফ cos 2x। তাহলে এখানে আমাদের একটা ধ্রুবক 2 রয়েছে, তাহলে আমরা লিখব sin 2x বাই 2 mx বাই m। আর এখানে একটা c, এখানে একটা c দিতে হয় না, কারণ এটাতে যদি ধ্রুবক আমরা দিই তাহলে c1 এখানে c2 দুটো যোগ করে একটাই ধ্রুবক c ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এটাকে এক জায়গা করে দেবে, তাহলে এইভাবে আমরা cos স্কয়ারের ইন্টিগ্রেশন করতে পারবো। একইভাবে আমাদের যদি sin স্কয়ারের ইন্টিগ্রেশন করতে দেয় তাহলে তাকেও আমরা এই একইভাবে করতে পারবো। মনে আছে এই ফর্মুলাটাও, এটাও গুণিতক কোণের ফর্মুলা নিয়ে আসতে হবে, মানে সেই গুণিতক কোণে প্রকাশ করতে হবে, তাহলে এটাও হবে 1 cos 2x। তো একইভাবে এটাকেও আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে এখন আমরা cos স্কয়ারের ইন্টিগ্রেশন করতে পারছি, sin স্কয়ারের ইন্টিগ্রেশন করতে পারছি, sec স্কয়ার তারপরে cosec স্কয়ার, এদের তো ফর্মুলার মধ্যেই পেয়ে যায়, মৌলিক আকারের মধ্যেই আছে। আর বাকি থাকছে tan স্কয়ারের ইন্টিগ্রেশন কি করে করব। তো tan স্কয়ারের ইন্টিগ্রেশন করতে গেলে কি করব, আমরা মৌলিক আকারগুলোর কথা ভাববো যে কোন মৌলিক আকারে tan স্কয়ারকে সহজেই নিয়ে যাওয়া যায়। তো tan স্কয়ারকে সহজেই যে মৌলিক আকারের মধ্যে নিয়ে যাওয়া যায় সেটা হচ্ছে sec স্কয়ার x। তাহলে এখান থেকে আমরা sec স্কয়ার x এ নিয়ে যেতে পারবো, কারণ tan স্কয়ার x কে আমরা সহজেই নিতে পারি এটা। তাহলে এটা একটা মৌলিক আকারের মধ্যে পড়ে। তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে কোন কোন আকারের ইন্টিগ্রেশন হয়, সেই মৌলিক আকারগুলো সবসময় আমাদের মাথার মধ্যে থাকবে, তাহলে আমরা বুঝে ফেলবো যে কাকে কোন জায়গায় নিয়ে গেলে আমরা ইন্টিগ্রেশন। তাহলে tan স্কয়ার থাকাকালীন ইন্টিগ্রেশন করতে পারছি না, কিন্তু sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হয়, তাহলে এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে এটা হবে tan x মাইনাস এটা 1 আছে তার মানে x প্লাস c, তার মানে tan স্কয়ার x থাকলেও তার ইন্টিগ্রেশন আমরা এই প্রসেসে মানে মৌলিক আকারে নিয়ে গিয়ে করতে পারবো। একইভাবে cot স্কয়ার থাকলে কি করব, cosec স্কয়ার x মাইনাস 1 cosec স্কয়ার x মাইনাস 1, তাহলে cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cot x। তো ওইভাবে ইন্টিগ্রেশনটা করতে পারবো। তাহলে স্কয়ার থাকলে আমরা 6টা ত্রিকোণমিতিক টার্মের স্কয়ারের ইন্টিগ্রেশন কিন্তু আমরা শিখে গেলাম। 3x 2 টু দি পাওয়ার 3x, তো 2 টু দি পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন করব। তো এটা কোন ফর্মুলায় হবে, নিশ্চয়ই a টু দি পাওয়ার x এর ফর্মুলায় হবে। তো a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি হবে, a টু দি পাওয়ার x বাই log a, অবকলনে ইনটু log হতো, এখানে হবে বাই log প্লাস c। তো ঠিক আছে, তাহলে এখানে mx আছে, এটা সব সময় মাথায় থাকবে যেন 2 টু দি পাওয়ার mx মানে a টু দি পাওয়ার mx, তাহলে একটা বাই m দিতে হবে। তাহলে এখানে আমরা কি পাবো, 2 টু দি পাওয়ার 3x বাই, যেহেতু m টা এখানে 3 আছে, 3 ইনটু log 2 প্লাস c, এরকম a টু দি পাওয়ার x এর ফর্মুলা। এখন এইটা e টু দি পাওয়ার 5 log x, e টু দি পাওয়ার 5 log x, এখানে log এর বেস নিশ্চয়ই e আছে। তো আমরা যখন 11 এর প্রথম দিকে বা 9 এ আমরা যখন লগ চ্যাপ্টার পড়েছিলাম তখন এরকম একটা ফর্মুলা পেয়েছিলাম, 5 টু দি পাওয়ার log 5 x সমান x হয়। এটা আমরা 9 এ বা ক্লাস 11 এর প্রথম দিকে শিখেছিলাম। তো এইখানটাকে আমরা সেইভাবে লিখতে পারি, বা এটাকে e টু দি পাওয়ার log e বেস যদি x হয় এটা সমান x হয়। তার মানে যার পাওয়ারে লগটা আছে সেটা যদি লগের বেসের সঙ্গে সমান হয়ে যায় তাহলে শুধুমাত্র এই এক্সটার মানটাই থাকে। এটা আমরা 9 এ প্রমাণ করেছিলাম, শিখেছিলাম। তাহলে সেই ফর্মুলাটাকে এখানে আমরা কাজে লাগাবো। তাহলে এখানে আমরা কিভাবে কাজে লাগাবো, এখানে 5 রয়েছে একটা, তাহলে ওই 5টাকে আগে আমরা সরিয়ে
কোথায় নিয়ে যেতে পারি, কোথায় নিয়ে যেতে পারবো, x টু দি পাওয়ার 5, তাই না? তার মানে এইখানে আমরা শুধুমাত্র x টু দি পাওয়ার 5 টাকে পাচ্ছি। এখন আমরা x টু দি পাওয়ার n এর ফর্মুলা ব্যবহার করতে পারবো। তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি, n প্লাস 1 পাওয়ারটা 1 বেড়ে গিয়ে সেটা দিয়ে ভাগ করে দিলে এর ইন্টিগ্রেশন হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এর ইন্টিগ্রেশন করতে পারবো। তারপরে এরকম আকার যদি হয়, এর ইন্টিগ্রেশন আমরা কি করে করব? এটা কি আমরা ভাগের ফর্মুলা ব্যবহার করব? আমাদের তো ভাগের ফর্মুলাই নেই এখনো পর্যন্ত। তো ভাগের ফর্মুলা যখন নেই তখন কি করব? এটা আমরা সেপারেট তো করতে পারি। তাহলে x² x মানে x প্লাস 1/x। এইভাবে আমাদের সব সময় চেষ্টা করতে হবে যে মৌলিক আকারটা শিখলাম, তাহলে কি কি মৌলিক আকার আছে সেগুলো কিন্তু ভালো করে বারবার পড়ে নিতে হবে যে কোন কোন মৌলিক আকারের ইন্টিগ্রেশন হয়, তো সেই আকারের মধ্যে চলে আসতে হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন হয়, এটাও ইন্টিগ্রেশন হয়। তাহলে x এর ইন্টিগ্রেশন মানে x টু দি পাওয়ার n এর ফর্মুলাতেই হবে। তো x টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে x²/2 আর 1/x এর ইন্টিগ্রেশন কি, log mod x প্লাস c, একটা c দিলেই হবে বলেছিলাম, ঠিক আছে? তারপরে যদি প্রশ্নটা এরকম হয় যে কার অন্তর্কলজের মান √x, তো কার অন্তর্কলজের √x মানে কি করে পাবো? তার মানে রেজাল্ট আমাদের দিয়ে দিল, অবকলনের রেজাল্ট দিয়ে দিল। তাহলে রেজাল্টটাকে সমাকলন করলে সেই সংখ্যাটাকে ঘুরে পাবো। তার মানে কার অন্তর্কলজের √x বলতে আমরা কি করব, √x এর ইন্টিগ্রেশন করে দেব। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, এটা নিশ্চয়ই x টু দি পাওয়ার হাফ। তো ফর্মুলাটা কি, x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই, এটা ইন্টিগ্রেশন করে দিচ্ছি তখন আর নিশ্চয়ই চিহ্নটা থাকবে না, 3/2 প্লাস c। তার মানে হচ্ছে 2/3 x টু দি পাওয়ার 3/2 প্লাস c। 3/2 কে আমরা এইভাবেও লিখতে পারি x √x প্লাস c। তাহলে √x এর সমাকলন করতে হচ্ছে, তাহলেই আমরা কার অন্তর্কলজের মান √x সেটা আমরা পেয়ে যাচ্ছি। তারপরে dy dx = 3x² - 2, dy dx = 3x² - 2 হলে y কত হবে? তো y তো এখানে রয়েছে, তার মানে y এর অবকলন নিশ্চয়ই করা হয়েছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3x² - 2 dx। এটাকে বলা হয় y এর অবকল, অবকল বলা হয়। তাহলে এরপর আমরা যদি বোথ সাইডকে ইন্টিগ্রেশন করে দিই, বলছি ইন্টিগ্রেশন কার সাপেক্ষে হবে সেটা এই dx dy এটা লেখা দেখেই ঠিক হয় যে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে। যেমন এই দিকটা ইন্টিগ্রেশন হবে y এর সাপেক্ষে, এই দিকটা ইন্টিগ্রেশন হবে x এর সাপেক্ষে। dx লেখা আছে মানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে। যেমন এখানে অবকলনের ক্ষেত্রেও এইরকম হতো, dx লেখা হতো। তো এখানে dx লেখা থাকলে আমরা বুঝতাম যে x এর সাপেক্ষে হবে, আর d যেমন এখানে এইটা লেখা আছে তো একই রকম চিহ্নটা, ওটা ভাগের মতো এটা গুণের মতো। তো ইন্টিগ্রেশনের চিহ্ন এটা, তো এটা ডিফারেন্সিয়েশনের চিহ্ন। dx থাকলে আমরা x এর সাপেক্ষে করি, এখানে dy আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ dx সমান যদি x প্লাস c হয় তাহলে ইন্টিগ্রেশন অফ dy নিশ্চয়ই y হবে। c টা দুদিকে লিখতে হয় না, একদিকে লিখলেই হবে। তাহলে 3x² এখানেও ধ্রুবক সংখ্যা থেকে গেল, আর x² এর ইন্টিগ্রেশন হবে কি হবে, x³/3 হলো -2 ধ্রুবক সংখ্যা। ধ্রুবক সংখ্যার অবকলন 0 হয়ে যেত, কিন্তু এখানে কি হবে ভালো করে একটু ভেবে দেখলে আমরা পাবো যে 2x এর যদি ddx করেছি তো কত পেয়েছি আমরা, 2 পেয়েছি। তাহলে এখন 2 এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে নিশ্চয়ই 2x পাবো, মানে 2 * 1 তো আছে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন তো x হয়, সেইভাবেও আমরা ভাবতে পারি। তাহলে আমাদের ভাবনাটাকে একটু পাল্টে দিলেই আমরা কিন্তু আসল জায়গাগুলোতে পৌঁছে যেতে পারবো। তাহলে y এর ভ্যালু পেয়ে গেলাম x³ - 2x + c। ঠিক আছে, এখন আমরা অতি সংক্ষিপ্ত 13 যে অঙ্কটা রয়েছে, অতি সংক্ষিপ্ত 13 3/4 √x³
এর ইন্টিগ্রেশন করতে দিয়েছে, চিহ্ন আমাদের দিয়ে নিতে হবে। ইন্টিগ্রেশন করতে দিয়েছে মানে সমাকলন করতে বলেছে, অতএব এই চিহ্নটা আমাদের দিয়ে নিতে হবে। এখন এইটাকে আমরা ইন্টিগ্রেশন করব, তিনটা তো ধ্রুবক সংখ্যা হিসেবে বেরিয়ে চলে গেল। আর এই ফোর্থ রুট অফ x কিউব মানে হচ্ছে x টু দি পাওয়ার -3/4। তো এবার এটাকে আমরা x টু দি পাওয়ার n এর ফর্মুলাতে লিখব। তাহলে 3 × x টু দি পাওয়ার n মানে x টু দি পাওয়ার -3/4 প্লাস 1 বাই -3/4 প্লাস 1 প্লাস c। তার মানে 3 ইনটু কত হলো x টু দি পাওয়ার 1/4 বাই 1/4 প্লাস c, তার মানে 12 x টু দি পাওয়ার 1/4 প্লাস c। তাহলে আমরা এইভাবে आंसर লিখতে পারবো। এটাকে ফোর্থ রুট অফ x ও নিশ্চয়ই লেখা যাবে। তারপরে যদি x - 2/x 15 এ রয়েছে, x - 2/x এর হোল কিউব থাকে, তো এর ইন্টিগ্রেশন করতে দিয়েছি। আমরা কিন্তু কোনো কিউবের ইন্টিগ্রেশন মানে চেইন রুলের মতো কোনো রুল কিন্তু সমাকলনে নেই, সেজন্য সরাসরি কারোরই সমাকলন আমরা করতে পারবো না যতক্ষণ না আমরা ওই মৌলিক আকারগুলোর মধ্যে কোনো আকারে পৌঁছাতে পেরেছি। সেজন্য এখানে কি করব, আমরা ওই কিউবের ফর্মুলাটা ভেঙে দেব, মাইনাস করতে পারবো প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে, কারণ ইন্টিগ্রেশন অবকলনের মতোই আলাদা আলাদা করে করতে পারি। তাহলে এটা হবে x টু দি পাওয়ার 4/4, এটা হবে -6 × x²/2, এটা 12 × 1/x মানে আমরা জানি log mod x হয়, -8 × x টু দি পাওয়ার -2 বাই -2 প্লাস c। আর একটু সাজিয়ে লিখে দিতে হবে c। ঠিক আছে, এরকম ভাবে আমরা সমাকলন করতে হলে তাহলে কি হবে না, মৌলিক আকারটা আমাদের জেনে রাখতে হবে এবং সেই মৌলিক আকারের মধ্যে নিয়ে এসে সমাকলন করতে হবে। একইভাবে যদি গুণফল আকারে থাকে তাহলে আমাদের গুণ করে নেওয়ার পর অবকলন করতে হবে। যেমন ভাগফল আকারে আছে তাহলে প্রত্যেকটাকে আগে ভাগ আকারে মানে সেপারেটলি ভাগ করে নিতে হবে। নিচে যেহেতু একটা টার্ম আছে তাহলে আমরা সেপারেটলি ভাগ করে নিতে পারবো। তাহলে এটাকে সেপারেটলি ভাগ করে নেব। তাহলে e টু দি পাওয়ার 5x বাই e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার 4x minus 2 e to the power 2x plus 3 e to the power minus x। এইভাবে আমরা সেপারেট করে নিয়ে, যেহেতু e to the power x বা e to the power mx মৌলিক আকারের মধ্যে পড়ে, তাহলে এটা মৌলিক আকারের মধ্যে সবকটা চলে এসেছে। তাহলে এবার e to the power mx এর ফর্মুলা বসিয়ে দিলেই আমরা ইন্টিগ্রেশন গুলো করতে পারবো। তাহলে এটা 4x by 4 2 into e to the power 2x by 2 আর এটা প্লাস 3 into e to the power minus x by minus 1 plus c। অবশ্যই একটা c দিতে হবে। তাহলে এটাকে আমরা একটু সরল আকারে লিখতে পারি 1/4 e to the power 4x, সেটা 2 কেটে যাচ্ছে, minus e to the power 2x আর এটা minus 3 by e to the power x plus c। এরকম ভাবে আমরা ভাগ থাকলে সেপারেট করে নিয়ে অথবা ভাগ করে নেওয়ার পর ইন্টিগ্রেশন করতে পারবো। যেমন তারপরে 20টা রয়েছে, এটাকে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার 5x, 20টা e টু দি পাওয়ার 5x আছে প্লাস e টু দি পাওয়ার 3x আছে বাই e টু দি পাওয়ার x আছে আর e টু দি পাওয়ার -x আছে। তো এইটা আমরা আগের মতো সেপারেট করতে পারছি না। আগেরটা যেহেতু একটা টার্ম ছিল আমরা সেপারেট করে নিলাম, এটা তো সেপারেট করা যাবে না। তো এটার জন্য কি করব, তাহলে আমরা দেখব যে এখান থেকে যদি আমরা কমন নিই e টু দি পাওয়ার 3x, কম পাওয়ারটা কমন যাবে, তাহলে e টু দি পাওয়ার 2x থাকছে প্লাস 1। নিচে যদি কম পাওয়ার হিসেবে e টু দি পাওয়ার -x টাকে কমন নিই তাহলে কিন্তু আমাদের ঝামেলা চলে গেল। কি হলো, e টু দি পাওয়ার -x কমন নিলে e টু দি পাওয়ার 2x পেয়ে গেলাম, মানে এটা কেটে গেল। তো এটা যখনই কেটে গেল তাহলে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x এ ভাগ করে নিলে আমরা পাবো e টু দি পাওয়ার 4x পেয়ে গেলাম, মানে ইন্টিগ্রেশনে মৌলিক আকারে পৌঁছে গেলাম। এই মৌলিক আকারে যতক্ষণ না পৌঁছাতে পারছি ততক্ষণ কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে e টু দি পাওয়ার 4x/4 প্লাস c, এটা ঠিক আছে। দেখুন
তারপরে যেগুলো রয়েছে ওগুলো আমরা নিজের একবার চেষ্টা করে নেব। আমরা sin স্কয়ার x এর ইন্টিগ্রেশন করতে পারি, ওইভাবে sin স্কয়ার 2x এরও করতে পারবো। তারপরে 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x, এটা কার ফর্মুলা আমাদের ভেবে নিতে হবে। তো গুণিতকনের ফর্মুলা, এটা sin 2x এর ফর্মুলা, তাহলে sin 2x এর ইন্টিগ্রেশন ফর্মের মধ্যে পড়ে, মানে মৌলিক আকারের মধ্যে চলে আসবে। তারপরে এইটা দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আমরা যদি একটু ভেবে নিই তো এইটাকে আমরা মৌলিক আকারের মধ্যে নিয়ে চলে আসতে পারবো খুব সহজে। এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে, sec স্কয়ার x, ঠিক আছে, প্লাস sec x tan x। কি হলো দেখো, এটা মৌলিক আকারের মধ্যে চলে এসেছে, এটা একটা মৌলিক আকারের মধ্যে চলে এসেছে। তাহলে আমরা এখন দুটোই যেহেতু মৌলিক আকারের মধ্যে পেয়ে গেছি, তাহলে আমরা ইন্টিগ্রেশনটা করে দিতে পারবো। তো যতক্ষণ না আমরা মৌলিক আকারে আসতে পারছি ততক্ষণ কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। তা এইভাবে আমাদের সবসময় মৌলিক আকারের মধ্যে পৌঁছাতে হবে। তারপরে যেমন cos x ডিগ্রি, cos x ডিগ্রি, তো এটা তো আমরা cos এই লিমিট থেকে শুরু করেছি, তো ডিগ্রি থাকলে তার ইন্টিগ্রেশন হয় না, ডিফারেন্সিয়েশন হয় না, লিমিট করতে হয় না, কি করতে হয়, সব সময় এটাকে রেডিয়ান এককে প্রকাশ করতে হয়। তাহলে এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করলে কি হবে, এটা পাই x বাই 180 হয়, এটা আমরা জানি। তো এটাকে যদি আমাদের ইন্টিগ্রেশন করতেই হয় তো cos mx এর ফর্মুলা তো আমরা জানি। তো এখানে m কোনটা, m হচ্ছে এটা, তাহলে এটা কি হবে sin mx বাই m, m বলতে পাই বাই 180, তাই না, প্লাস c, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে হবে 180 বাই পাই, আর এটা আবার আমরা ডিগ্রিতে ভুলে যেতে পারবো, sin x ডিগ্রি প্লাস c, এইভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তারপরে আমরা cot স্কয়ার ইন্টিগ্রেশন জানি, cos স্কয়ার ইন্টিগ্রেশন করতে পেরেছি 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার, এগুলো ত্রিকোণমিতিক টার্মগুলো 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার বাই 1 প্লাস cot মানে cosec, sec বাই cosec মানে আবার ঘুরে সেই tan স্কয়ার চলে আসবে। তারপরেরটা আমরা cos টাকে সেপারেটলি ভাগ করে নেব, যেমন sec বাই cos হচ্ছে sec বাই cos মানে হচ্ছে sec স্কয়ার হবে। তারপরে cot স্কয়ার বাই cos, এগুলোকে সব sin cos এ প্রকাশ করে নেব। তারপরে দেখো যে সব বক্রের xy বিন্দুতে dy dx হচ্ছে 2x স্কয়ার মাইনাস 3, তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। তো অবকল তাদের সমীকরণ নির্ণয় করো, এটাই যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে অবকল সমীকরণ। তো আমাদের একটা অবকল সমীকরণের নির্দিষ্ট একটা চ্যাপ্টারই আছে অবকল সমীকরণের সমাধান, তো এটাও একটা অবকল সমীকরণ। তার মানে এর সমাধান করতে বলেছে, মানে এই সমীকরণটাকে y দিয়ে প্রকাশ করতে হবে, মানে এখান থেকে y এর মানটা বের করে নিলেই আমরা তাকেই বলবো এই অবকল সমীকরণের সমাধান। তো সমীকরণটা আমাদের বের করতে বলেছে, তাহলে কি করব, একটু আগে আমরা করলাম, এটার অবকল নিতে হয়, এটাকে বলা হয় অবকল বা অন্তরকল। অবকল বা অন্তরকলটা হচ্ছে এটা, অবকল বা অন্তরকল, এটাকে আমরা উভয় পক্ষকে যদি সমাকলন করে নিই, একটু আগে করলাম, তো একদিকে x এর সাপেক্ষে হবে আর একটা দিকে হবে dx আছে মানে x এর সাপেক্ষে হবে, dy আছে মানে y এর সাপেক্ষে হবে। তাহলে y এর সাপেক্ষে অন্তর্কলন করলে আমরা y পাবো, আর এদিকে কি পাবো, 2 x³ বাই 3 মাইনাস 3x প্লাস c পাবো। তাহলে এটাই হচ্ছে এর অবকল সমীকরণ, y ইকুয়াল টু 2/3 x³ মাইনাস 3x প্লাস c। এখন যদি c এর মান বের করতে দেয় তাহলে x আর y এর মান বলে দেবে, এখানে x আর y এর কোনো মানটার পরিবর্তে x, y দিয়েছে, এটা যদি কোনো সংখ্যা দিত তাহলে সেই সংখ্যাগুলো বসিয়ে আমরা c এর মানটাকে বার করতে পারতাম, মানে নির্দিষ্ট সমাকলন হয়ে যেত। যাই হোক, এটা মান বলে দেয়নি, তার মানে এটাই অবকল, এটাই হবে সমীকরণ, নির্ণয় সমীকরণ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, তোমরা এগুলো সব ভালো করে পড়বে, তারপরে কি সমস্যা না সমস্যা জানো।